কথার কথা নয়, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন। ঐক্যমত্য কমিশন সভায় প্রধান উপদেষ্টা। জুলাই সনদকে যুগান্তকারী ঘটনা হিসেবে আখ্যা। ফের জাতীয় নির্বাচন ও গণভোট একদিনে আয়োজনের দাবি বিএনপির। দেশ বাঁচানোর লড়াইয়ে সবাইকে এক হওয়ার আহ্বান। রাত পোহালেই রাকসুতে ভোট উৎসব। চাকসুতে চলছে ভোট গণনা। অনিয়মের অভিযোগে 3 সংগঠনের নির্বাচন বর্জন। এবং প্রজ্ঞাপন না দিলে আজ যমুনা ঘেরাওয়ের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের। জাতীয়করণের এক দফা কর্মসূচির হুঁশিয়ারি। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি শেখ সাব্বির হোসেন। কথার কথা নয়, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন হবে বলে দৃঢ় প্রত্যয় জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। বুধবার সন্ধ্যায় জুলাই জাতীয় সনদ স্বাক্ষর ঘিরে রাজনৈতিক দলের সঙ্গে জরুরি বৈঠকে তিনি বলেন, এই সনদ ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। সরকার ঘোষিত সময় জাতীয় নির্বাচনের দাবি জানিয়েছে বিএনপি, আর জুলাই সনদের আইনি ভিত্তি চেয়েছে জামায়াতে ইসলামী ও এনসিপি। আর জানাচ্ছেন রাজীব আহমেদ। জুলাই সনদ চূড়ান্ত হয়েছে আগেই। শুক্রবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় এই সনদ স্বাক্ষরের প্রস্তুতি চলছে। এর মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে জরুরি বৈঠকে বসে ঐক্যমত্য কমিশন। উপস্থিত ছিলেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। সূচনা বক্তব্যে কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ বলেন, জুলাই সনদ স্বাক্ষরে সব প্রস্তুতি শেষ হয়েছে। আমরা মনে করি জাতীয় সনদ সেই কাজে একটা দিকদিশা হিসেবে, দিকদর্শন হিসেবে কাজ করবে। সেই আশা থেকে, সেই প্রত্যাশা থেকে আমরা অপেক্ষায় আছি যে আমরা অচিরেই, অর্থাৎ শুক্রবার দিন বিকেলবেলা এই জাতীয় সনদে স্বাক্ষর করতে পারবো। বক্তব্যে ঐক্যমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস বলেন, জুলাই সনদ তৈরি জাতির ইতিহাসে যুগান্তকারী ঘটনা। সবাই আন্তরিকভাবে চেষ্টা করেছেন যে একটা ঐক্যমতে পৌঁছতে আপনারা পেরেছেন, যে কারণে আজকে জুলাই সনদ রচনা হয়েছে। এটা আমাদের মন থেকে কোনোদিন কেউ মুছে ফেলতে পারবে না। যে অসম্ভব কাজ আপনারা করলেন, এটা যুগান্তকারী স্মরণীয় হয়ে থাকবে। সনদ এবং আসন্ন জাতীয় নির্বাচন একই সুতোয় গাঁথা উল্লেখ করে তিনি বলেন, ফেব্রুয়ারিতেই হবে ভোট। নির্বাচন উৎসবমুখর করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার কথাও বলেন প্রধান উপদেষ্টা। নির্বাচনের কথা এসছে, আবারও বলবি, বারে বারে বলছি, যত জায়গায় গেছে, এই যে সম্মেলন করলাম সেখানে বলে এসছি, ফেব্রুয়ারি মাসে নির্বাচন হবে। এটা এই যে ঐক্যমত্য কমিশনের যে সনদ, এটা সনদেরই অংশ। আমাদের সরকারের দায়িত্ব হলো সবাই মিলে উৎসবমুখ নির্বাচনটা করে দেওয়া। এরপর বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরা গণমাধ্যমে জুলাই সনদ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন। অনেকগুলো প্রশ্নে আমাদের পূর্ণ ঐকমত্য আছে, অর্থাৎ রাজনৈতিক দলগুলো সর্বসম্মত ঐকমত্য পোষণ করেছে, এরকম অসংখ্য পয়েন্ট আছে। গণভোটে এমন কিছু দিক আছে যেগুলা যদি হা না ভোটে হা হয়, তাহলে তার ভিত্তিতে নির্বাচনের ক্যারেক্টারে কিছু পরিবর্তন হবে। জুলাই জাতীয় সনদ প্রণয়ন হোক, অন্যান্য কর্মকাণ্ড হোক, সবকিছুর লক্ষ্য হবে আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে জুলাই জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান করা। রাজীব আহমেদ, মোহনা সংবাদ। শারীরিক পরীক্ষার জন্য রাতে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চেয়ারপারসনের প্রেস উইং থেকে এই তথ্য জানানো হয়। রাত 10:30টার দিকে রাজধানীর গুলশানে বাসভবন ফিরোজা থেকে রওনা দেন তিনি। এর আগে গত 28 আগস্ট রাতে স্বাস্থ্য পরীক্ষার জন্য এভার কেয়ার হাসপাতালে যান খালেদা জিয়া। পরীক্ষা নিরীক্ষা শেষে রাতেই বাসায় ফেরেন তিনি। নতুন নতুন দাবি তুলে নিজেদের মধ্যে বিভাজন তৈরি না করে দেশ বাঁচানোর আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার দুপুরে ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় তিনি এই আহ্বান জানান। এদিকে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, জাতীয় নির্বাচন ও গণভোট একসঙ্গে না হলে নির্বাচন পিছিয়ে যেতে পারে। তানজিদ ভুঁইয়ার প্রতিবেদন। ঠাকুরগাঁয়ের গড়েয়া ইউনিয়নে এক মতবিনিময় সভায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পিআরে মানুষের ধারণা কম উল্লেখ করে তিনি বলেন, এই পদ্ধতিতে জনপ্রতিনিধি নির্বাচন সম্ভব নয়। দেশকে স্থিতিশীল করতে দ্রুত জাতীয় নির্বাচন আয়োজন জরুরি বলেও মত দেন তিনি। যেটা বুঝি না ভোটটা কাট দিব,
দয়া করে নির্বাচনটা তাড়াতাড়ি হতে দেন, এই মানুষগুলো বাঁচুক, এই অস্থিরতার মধ্যে যে মানুষ আছে সেই অস্থিরতা কাটুক। সংস্কার প্রস্তাবে ঐক্যমত না হওয়া বিষয়গুলোকে জনগণের হাতে ছেড়ে দেওয়ার আহ্বান জানান মির্জা ফখরুল। ঠিক আছে, পিয়ারের কথা আমরা আলোচনা করি, তর্ক বিতর্ক করি, সেটা পার্লামেন্টে গিয়ে করি। আমরা বলেছি যে আসুন এটাকে আমরা নেক্সট পার্লামেন্টে তর্ক বিতর্ক করে যদি পিয়ার দেশের লোক চায় তাহলে আমরা সেটা করব। এদিকে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সমসাময়িক বিষয়ে কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। নির্বাচন এবং গণভোট একসাথে করা ছাড়া তো আর অন্য কোনো গত্যন্তর নেই। নির্বাচিত সরকার না এলে দেশের সংকট আরো ঘনীভূত হবে বলে জানান তিনি। এমন ঘটনা ঘটলো যে পিয়ারই হচ্ছে উৎকৃষ্ট গণতন্ত্রের মডেল, এটা আমার মনে হয় অবান্তর কথা তারা বলছেন এবং বলে একটা বিভ্রান্তি তৈরি করছেন, অথবা তাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা আমি জানি না, থাকলেও থাকতে পারে যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে। রাজনৈতিক দলগুলোর ঐক্য না হলে কালো ঘোড়ার অনুপ্রবেশ ঘটতে পারে বলেও আশঙ্কা করেন রিজভী। চক্রান্ত থাকতে পারে, ষড়যন্ত্র থাকতে পারে, তো সেগুলো আমার মনে হয় যে মোকাবেলা করার মতো জনগণ এবং এখন বর্তমানে যারা কাজ করছেন সরকার এবং আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্বে যারা আছেন তারা এটা যথার্থভাবে আইডেন্টিফাই করে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন তারা অনুষ্ঠিত করতে পারবেন। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ, ঢাকা। রাত পোহালেই ৩৫ বছর পর অনুষ্ঠিত হবে রাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণ। ভোট গ্রহণ চলবে সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী এবার কেন্দ্রীয় ছাত্র সংসদ, সিনেট প্রতিনিধি ও হল সংসদ মিলে মোট প্রার্থী রয়েছেন ৯০২ জন। নির্বাচনের ব্যালট পেপারে ৮ ধরনের নিরাপত্তা চিহ্ন রাখা হয়েছে জানিয়েছেন নির্বাচন কমিশনার অধ্যাপক মোস্তফা কামাল আকন্দ। বুধবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে নির্বাচনের প্রস্তুতি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান। এরই মধ্যে ভোট গণনার জন্য পর্যাপ্ত ওএমআর রিডার মেশিন ফলাফল সেন্টারে স্থাপন করা হয়েছে। আগামীকাল ১৬ই অক্টোবর ২০২৫ তারিখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বহুল প্রতীক্ষিত রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের মূল লক্ষ্য একটি অংশগ্রহণমূলক, স্বচ্ছ, শান্তিপূর্ণ এবং গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনে ভোট গ্রহণের পর ভোট গণনা চলছে। বুধবার দিনভর উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণের পর ভোট গ্রহণ শেষ হলেও শেষ দিকে জাল ভোট, সইবিহীন ব্যালট পেপার প্রদান সহ নানা অনিয়মের অভিযোগ তুলে নির্বাচন বর্জন করেছে ৩টি ছাত্র সংগঠন। এছাড়াও প্রিজাইডিং অফিসারের স্বাক্ষর ছাড়া ব্যালটে ভোট গ্রহণের অভিযোগ করেছে ছাত্র শিবিরের প্রার্থীরা। যদিও নির্বাচন কমিশন বলছে সার্বিক বিবেচনায় ভোট গ্রহণ সুষ্ঠু হয়েছে। আগামী নির্বাচনের প্রযুক্তির অপব্যবহার রোধে অস্ট্রেলিয়ার সহযোগিতা চেয়েছে ইসি। দুপুরে নির্বাচন ভবনে ইসির সঙ্গে সফররত অস্ট্রেলীয় মন্ত্রী অ্যান অ্যালির সাক্ষাৎ শেষে সহায়তা চাওয়ার বিষয়ে জানান ইসি সচিব আক্তার আহমেদ। এক্ষেত্রে অস্ট্রেলিয়ার মন্ত্রী অ্যান অ্যালির কাছ থেকে ইতিবাচক সাড়া মিলেছে। ব্রিফিংয়ে ইসি সচিব জানান বৈঠকে রাজনৈতিক বিষয়ে কোনো আলোচনা হয়নি। AI intervention, misuse of information, abuse of information, ফেক ইনফরমেশন, এই সমস্ত ব্যাপারে এটা ওনাদেরও আছে, বলে যে এটা আমাদেরও আছে। আর সেই সাথে ওনারা যে আমাদের যে ইউএনডিপি স্পন্সার্ড একটা যে প্রজেক্ট আছে ব্যালট, সেটাতে ওনারা সহযোগিতা করছেন। আমাদের কাছে তো নির্বাচনে পলিটিক্যাল কোনো এজেন্ডা নিয়ে আমাদের সাথে কোনো আলোচনা হয়নি, পলিটিক্যাল এজেন্ডা নিয়ে আমাদের সাথে কথা বলার সুযোগও নেই। যমুনা ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়ে বুধবার বিকেলে শাহবাগ ছেড়েছেন আন্দোলনরত শিক্ষকরা। তবে বৃহস্পতিবার বেলা 12টার মধ্যে 3 দফার প্রজ্ঞাপন না দিলে জাতীয়করণের 1 দফা দাবি বাস্তবায়নের কঠোর কর্মসূচি দেওয়ার কথা বলেন কর্মসূচির মুখপাত্র অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজি। এদিকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। নাহিদ সিরাজি নিমিকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন মনিরুল ইসলাম। কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে শাহবাগে আসতেই পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনরত এমপিওভুক্ত শিক্ষকরা। সেখানে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে ধস্তাধস্তি হয় তাদের। এক পর্যায়ে পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নেন এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা। তাদের কণ্ঠে একটাই দাবি, 20% বাড়ি ভাড়ার প্রজ্ঞাপন জারি।
কয়েক হাজার শিক্ষক অবস্থান নেয় শাহবাগের মতো গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন সাধারণ মানুষ। যদিও এর আগে কেন্দ্রীয় শহীদ মিনারে শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করেন তারা। আমরা অনেকক্ষণ ধরে বসে রয়েছি গাড়ির মধ্যে, অসুস্থ হয়ে যাইতাছি। আপনারা আন্দোলন করতেছে, আমরা তো ভুক্তভোগী, সবাই ভুক্তভোগী। কি করার আছে ভাই? আমাদের তো মরণ অবস্থা হয়ে গেছে। প্রত্যেকটা দিন একটা দিন, মানে একদিন না প্রতিদিনের কাহিনী আছে। মূল বেতনের ওপর 20% বাড়ি ভাড়া ছাড়াও 1,500 টাকা চিকিৎসা ভাতা এবং উৎসব ভাতা 75% উন্নীত করার দাবি এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের। আমরা আজকের 4 দিন খাই না খেয়ে দুঃখে কষ্টে রাজপথে পড়ে রয়েছি। শিক্ষক দ্বারা আমরা সামনের দিকে এগিয়ে গেছি, আর এই শিক্ষক আজকে মার খাচ্ছে। আমাদের 20% বাড়ি ভাড়া দিতে হবে, 1500 টাকা মেডিকেল ভাতা দিতে হবে, আর আমরা যারা কর্মচারী বৃন্দ আছেন তাদেরকে 75% উৎসব ভাতা দিতে হবে। আমাদের মানবিক দাবি, সেটা সরকার পূরণ করে নিলে ইনশাআল্লাহ আমরা আন্দোলন থেকে সরে যাব। তবে জনভোগান্তির কথা চিন্তা করে বিকেলেই শাহবাগ ছাড়েন শিক্ষকরা। মিছিল নিয়ে পুনরায় শহীদ মিনারে যান তারা। সেখান থেকেই নতুন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনের মুখপাত্র অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি। ঠিক দুপুর 12টার মধ্যে যদি প্রজ্ঞাপন জারি না হয়, বাংলাদেশের লক্ষ লক্ষ শিক্ষক নিয়ে আগামীকাল দুপুর 12টায় যমুনা অভিমুখে পদযাত্রা কর্মসূচি আমরা পালন করব ইনশাআল্লাহ। এদিকে বেসরকারি শিক্ষক কর্মচারীদের বাড়ি ভাড়া বাড়ানোর প্রস্তাব অর্থ বিভাগে পাঠিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সেখানে সরকারের সক্ষমতা অনুযায়ী 5 থেকে 20% পর্যন্ত বাড়ানোর সুপারিশ করা হয়েছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। রূপনগরের শিয়ালবাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে 16 জনের মৃত্যুর একদিন পর নিয়ন্ত্রণে আসেনি রাসায়নিক গুদামের আগুন। রাসায়নিক থাকার কারণে আগুন নেভাতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এদিকে এ ঘটনায় নিহত 16 জনের মরদেহ ডিএনএ পরীক্ষার পর স্বজনদের কাছে হস্তান্তর করা হবে বলে জানালেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। টেস্টের জন্য ইতোমধ্যেই মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি। এদিকে নিখোঁজদের সন্ধানে আজও ঘটনাস্থলে দেখা গেছে স্বজনদের হাজারি। উষা ফিরদৌসের রিপোর্ট। ভয়াবহ অগ্নিকাণ্ডের একদিন পরও নিয়ন্ত্রণে আসেনি রাসায়নিক গুদামের আগুন। সেখান থেকে এখনো ধোঁয়া বের হচ্ছে। পুড়ে যাওয়া গুদামের বিষাক্ত ধোঁয়ায় আশপাশের পোশাক কারখানার কয়েকজন শ্রমিক অসুস্থ হয়ে পড়লে সেগুলোতে ছুটি ঘোষণা করা হয়। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করে বুয়েটের একটি দল, আর আশপাশের এলাকাগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস। মালিক পক্ষের দৃষ্টি আকর্ষণ করছি, প্রশাসনের সাথে আগে অনুমতি নেবেন, আমাদের সাথে অনুমতি নেওয়ার পরে তারপরে খুলবেন, তাছাড়া খুলতে পারবেন না। এটা আমরা ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছি এবং এখানে সিনসিকোড টেপ দেওয়া হবে। ঘটনাস্থল পরিদর্শন করে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কাজী নজমুজ্জামান জানান, কেমিক্যালের বিষয়টি বিপজ্জনক, তাই আগুন নেভাতে সময় লাগছে। প্রচন্ড ধোঁয়া ভিতরে আছে এবং এই মুহূর্তে কার্যক্রম আমাদের চলমান এবং দীর্ঘ সময় লাগবে। এই যে কেমিক্যালটা আছে অপারেশন করতে সময় লাগবে আমাদের। নিখোঁজদের সন্ধান পেতে ছবি হাতে ঘটনাস্থলে অপেক্ষা করছেন স্বজনরা। আগুন লাগার পর থেকে খোঁজ না পেয়ে বিভিন্ন জেলা থেকে ছুটে আসেন অনেকে। তাদের আহাজারিতে ভারী হয়ে ওঠে পুরো এলাকার বাতাস। আমার একটাই ছেলেটা হারাই গেছে, মারা গেছে, জীবিত আছে না, জীবিত যদি পাইয়ে থাকে তার আলহামদুলিল্লাহ, আর যদি আল্লাহ খুশি নিয়ে থাকে তাহলে কেন মরতে হবে। কত মেডিকেল বিচার যে পাইনি, আবার এখনো খোঁজ করছি পাইনি, মুক্তায় নাইগা এই কথা কইছে মতন আমরা যেন বেউসের মতন হয়ে গেছি। যে কোনো ফ্যাক্টরি হোক, পিছন থেকে একটা গেট থাকবে, সাইডে একটা গেট থাকবে, সামনে একটা গেট থাকবে। আমরা কি করব? পিছনে সামনের গেটের সমস্যা, আমরা পিছনের গেটে বের হব। একই চিত্র ঢাকা মেডিকেলের লবিগুলোতে। স্বজনদের না পেয়ে ছবি হাতে কান্নায় ভেঙে পড়েন তারা। কষ্টের এ অপেক্ষা যেন অনন্তকালের। আমরা ওইখানে মানে খুঁজছি, ছবি নিয়ে খুঁজছি, কিন্তু আমরা পাইতেছিলাম না, কেউ কোনো সন্ধানই দিতে পারে নাই। চিনতে পারিছি ভাই, আর পোশাক আছে, তা বাদেও আমার বেটার মুখ আমি দেখে চিনেছি ভাই। এদিকে ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জানান, ময়নাতদন্ত ও ডিএনএ নমুনা রেখে পরবর্তীতে লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে। সবার ডিএনএ স্যাম্পল রেখে তারপরে লাশ হস্তান্তর করা হবে যারা ক্লেম করছে, আর যেগুলো কেউ ক্লেমেন্ট নাই বা আননোন থাকবে সেগুলো হয়তো আমরা কয়েকদিন দেখব, তারপরে হয়তো বা আঞ্জুমানে মুফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হবে। ইতোমধ্যেই মর্গে থাকা 16 মরদেহ থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে বলেও জানান তিনি।
উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আন্দোলনকারীদের ওপর মারণাস্ত্র ব্যবহার করা হয়েছে জানিয়ে আসামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে উপস্থাপিত যুক্তিতর্কে বিষয়টির প্রমাণ মিলেছে বলে দাবি করলেন চিফ প্রসিকিউটর। এদিকে দেশজুড়ে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী এমপি সহ ৪৫ জনের বিরুদ্ধে দায়ের হওয়া মামলার তদন্ত প্রতিবেদন ৮ ডিসেম্বরের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছে একই ট্রাইব্যুনাল। মেজবা রহমানের রিপোর্ট। শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ ৩ আসামির বিরুদ্ধে করা মানবতা বিরোধী অপরাধের মামলায় বুধবার চতুর্থ দিনের মতো যুক্তিতর্ক উপস্থাপন করে প্রসিকিউশন। গত ৩ দিন এই মামলার পটভূমি ও সাক্ষীদের জবানবন্দি বিশ্লেষণ করেন চিফ প্রসিকিউটর। এদিন এই মামলায় ৫টি অভিযোগের দ্বিতীয়টি তুলে ধরেন তিনি একাধিক টেলিফোন কনভারসেশনের মাধ্যমে। এ সময় জুলাই আন্দোলনে শেখ হাসিনার সরাসরি নির্দেশে যে হত্যাকাণ্ড ঘটেছে তা প্রমাণে সাক্ষীদের জবানবন্দি তুলে ধরেন তাজুল ইসলাম। জানান, শুধু দেশে নয়, আন্তর্জাতিক আদালতেও শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ প্রমাণের যথেষ্ট তথ্য উপাত্ত আদালতের কাছে উপস্থাপন করা হয়েছে। শেখ হাসিনার মামলায় যে তথ্য, বিশেষ করে যে বিষয়গুলোকে আমরা তুলে ধরার চেষ্টা করেছি, যে তিনি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে, পুলিশ, বিজিবি, র্যাব, তাদেরকে এই নির্দেশ দিয়েছেন যে আন্দোলনকারীদেরকে লিথাল ওয়েপন ব্যবহার করে দেখামাত্রই, অর্থাৎ জমায়েত হওয়ার আগেই, শুরু থেকেই হত্যা করার নির্দেশ দিয়েছেন। বৃহস্পতিবার শিক্ষার্থী আবু সাইদ হত্যা ও চাংখারপুলের ৬ হত্যা মামলা সহ ৩টি অভিযোগ প্রমাণের বিষয়বস্তু তুলে ধরবেন প্রসিকিউশন। আগামীকালকে আমরা বাকি 3টা যে চার্জ আছে ঘটনা কেন্দ্রিক, সেগুলোর ব্যাপারে তুলে ধরবো এবং কমান্ড রেসপন্সিবিলিটির উপরে যে আন্তর্জাতিক আইন, দেশীয় আইনের যে সমস্ত দৃষ্টান্ত আছে, নজির আছে, সেগুলো আমরা তুলে ধরবো এবং তার মধ্য দিয়ে হয়তো প্রসিকিউশনের আর্গুমেন্টের আমরা সমাপ্তি দিতে চাই। এদিন জুলাই আন্দোলনে দেশ জুড়ে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের মামলায় আনিসুল হক, আমির হোসেন আমো, সালমান এফ রহমান সহ আওয়ামী লীগের ১৬ এমপি মন্ত্রীকে হাজির করা হয়। আগামী ৮ ডিসেম্বরের মধ্যে এই মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন ট্রাইব্যুনাল। মেজবা রহমান, মোহনা সংবাদ, ঢাকা। নতুন সময়সূচি অনুযায়ী রোববার থেকে মেট্রো রেল চলাচল করবে বলে জানিয়েছে ডিএমটিসিএল। এতে ১ ঘন্টা করে সময় বাড়ানো হয়েছে। নতুন সূচি অনুযায়ী উত্তরা উত্তর স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৬টা ৪০ শেষ ট্রেন ছাড়বে রাত ৯:৩০। মতিঝিল স্টেশন থেকে প্রথম ট্রেন ছাড়বে সকাল ৭টায়, অন্যদিকে শেষ ট্রেন ছাড়বে রাত ১০টা ১০ নভেম্বরের মধ্যভাগ থেকে মেট্রো রেলের ট্রিপ সংখ্যা বাড়ানোর কথাও জানায় সংস্থাটি। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে ২৪ ঘন্টায় আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৪২ জন। এছাড়া নতুন করে ৭৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মৃতদের মধ্যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ৩ জন এবং বরিশাল বিভাগে ১ জন। গত একদিনে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী ১,১৫৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এছাড়াও বরিশাল বিভাগে ১৩৩ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১০২ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১০০, চট্টগ্রাম বিভাগে ৮৫, খুলনা বিভাগে ৬২, ময়মনসিংহ বিভাগে ৫০, রাজশাহী বিভাগে ৪৭, রংপুর বিভাগে ১৯ এবং সিলেট বিভাগে ২ জন ডেঙ্গু নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। নিম্ন আদালতে যতই সংস্কার করা হোক, উচ্চ আদালতে সংস্কার না হলে বিচার প্রার্থীরা সুফল পাবে না বলে মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। তিনি আরও বলেন, উচ্চ আদালতে বিচারক অনেক সময় নিম্ন আদালত পরিদর্শনে যান, কিন্তু তা আনন্দ ভ্রমণে পরিণত হয়। বুধবার বিকেলে নারায়ণগঞ্জ সার্কিট হাউসে ই-বেল বন্ড উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। নিম্ন আদালতে সংস্কারগুলো করি, তখন আমাদের একটু দুঃখ লাগে, কারণ নিম্ন আদালতের সংস্কার আপনি করে ফেললেন, উচ্চ আদালতে কোনো সংস্কার হলো না, তাহলে কিন্তু আসলে লাভ হয় না। উচ্চ আদালতে অনেক জায়গায় সংস্কারের প্রয়োজন রয়েছে। উচ্চ আদালতে যে আপনার বেঞ্চ গঠন, সেটাকে বিকেন্দ্রীকরণের প্রয়োজন রয়েছে। টাঙ্গাইলের বাসাইল উপজেলায় বাস ও ট্রাকের সংঘর্ষে এক নারীসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১২ জন। ঢাকার থেকে টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের বাওইখোলা এলাকায় দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, জামালপুরের তারাকান্দি থেকে ছেড়ে আসা ভাই ভাই পরিবহনের একটি বাস বাওইখোলা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রড ভর্তি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে হতাহতের ওই ঘটনা ঘটে।
জাতীয় নিরাপত্তা ইস্যুতে সরকার কোনোভাবেই ছাড় দেবে না বলে জানিয়েছেন বিডার চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, ওয়ার্ক পারমিট নিয়ে বাংলাদেশে কাজ করা বিদেশিদের জন্য নীতিমালা তৈরির কাজ চলছে। বুধবার রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে বিদেশি বিনিয়োগকারী ও প্রবাসী কর্মীদের ভিসা সহজীকরণ বিষয়ক সেমিনারে এসব কথা বলেন বিডার চেয়ারম্যান। এখন থেকে পাসপোর্ট পেতে 21 দিনের বেশি সময় লাগবে না বলেও জানান তিনি। জাতীয় নিরাপত্তার ব্যাপারে কিন্তু কোনো আপোষ নাই। ভিসার ফিটাকে ডিজিটালাইজ করার চেষ্টা করা হচ্ছে যাতে অনলাইনেই পেমেন্ট করে ফেলা যায়, তাহলে আসলে একটা ধাপ কমে যাবে এবং হয়তো নিজের ঘরে বসে ওনারা পেমেন্টটা করতে পারবেন, ওনাদেরকে কোথাও ফিজিক্যালি যেতে হবে না। আমরা অনলাইনে এখন যে নিরাপত্তা ছাড়পত্র দিচ্ছি এটা শুরু হয়েছে 1 অক্টোবর থেকে। তারপরে আমাদের যে টোটাল ডকুমেন্টারি রিকোয়ারমেন্ট 34টা থেকে কমিয়ে 11টায় নিয়ে আসা হয়েছে কনসলিডেট করে, কারণ বিভিন্ন ডিরেকশন থেকে বিভিন্ন কাগজপত্র চাওয়া ছিল, এটাকে আমরা একটা ছোট জায়গায় নিয়ে আসতে পেরেছি, সেটাও একটা দারুণ ব্যাপার হয়েছে। কয়েক সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের জন্য পৃথক সচিবালয়ের প্রস্তাব উপদেষ্টা পরিষদে পেশ করা হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপে তিনি বলেন, জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। ফেব্রুয়ারিতে ভোট আয়োজনে সরকার বদ্ধপরিকর। বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন পক্ষ থেকে ইচ্ছামতো যা মুখে আসে সমালোচনা করা হচ্ছে, হুমকি দেওয়া হচ্ছে, তো এর তো ভালো, এটা একটা গণতান্ত্রিক উত্তরণ বলা যায়। তবে যারা রাজনৈতিক দল আছেন ওনাদেরকে একটু বলে রাখি যে একই ধরনের কথাবার্তা আবার আপনাদের সম্পর্কে কেউ বললে সেটা শোনার মানসিকতাও কিন্তু আপনাদের থাকতে হবে। ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। এটা নিয়ে কোনো রকম দ্বিতীয় চিন্তার আমরা কথা প্রসঙ্গে আলোচনা করি না। জীবনচক্রের সৃজনশীল প্রকাশ্য উপন্যাস, তাই সাহিত্যকে সমৃদ্ধ করতে সৃষ্টি সৃজন চর্চা বাড়ানোর পরামর্শ দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক বিশ্বদেব চৌধুরী। সকালে মিরপুরের মাজার রোডে প্রাইম ইউনিভার্সিটি আয়োজিত বাংলাদেশের সাম্প্রতিক উপন্যাস বিষয়ক প্রকরণ ও প্রবণতা শীর্ষক সেমিনারে এসব পরামর্শ দেন তিনি। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রাইম ইউনিভার্সিটির উপাচার্য কাজী দীন মোহাম্মদ খসরু। বাংলা বিভাগের ডিন ডক্টর রকিবুল হাসানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য রাখেন উপাচার্য আব্দুর রহমান, রেজিস্ট্রার আব্দুল জব্বার। খেলার খবর, ক্রিকেট। অবশেষে বাংলাদেশ নারী ক্রিকেটে দীর্ঘদিন ধরে চলা বৈষম্যের অবসান ঘটতে যাচ্ছে। নারী ক্রিকেটারদের দৈনিক ভাতা ও ট্যুর ফি ছেলেদের সমান করার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। ফলে আর্থিক সুযোগ সুবিধায় পিছিয়ে থাকা নারী ক্রিকেটারদের দীর্ঘদিনের দাবির প্রতিফলন ঘটতে যাচ্ছে। সম্প্রতি বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতানা জানান, বেতন, ম্যাচ ফি সহ আর্থিক সুযোগ সুবিধায় অনেক ক্ষেত্রেই তারা বৈষম্যের শিকার। বিসিবির নারী বিভাগের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, এখন থেকে দ্বিপক্ষীয় সিরিজে ছেলেদের সমান ভাতা পাবেন মেয়েরা। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরো একবার। কথার কথা নয়, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন, ঐকমত্য কমিশন সভায় প্রধান উপদেষ্টা। জুলাই সনদকে যুগান্তকারী ঘটনা হিসেবে আখ্যা। ফের জাতীয় নির্বাচন ও গণভোটে একদিনে আয়োজনের দাবি বিএনপি। দেশ বাঁচানোর লড়াইয়ে সবাইকে এক হওয়ার আহ্বান। রাত পোহালেই রাকসুতে ভোট উৎসব, চাকসুতে চলছে ভোট গণনা। অনিয়মের অভিযোগে 3 সংগঠনের নির্বাচন বর্জন। এবং প্রজ্ঞাপন না দিলে আজ যমুনা ঘেরাওয়ের ঘোষণা এমপিওভুক্ত শিক্ষকদের। জাতীয়করণের এক দফা কর্মসূচির হুঁশিয়ারি। দর্শক, এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন মোহনার ফেসবুক এবং ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।